আসসালামু আলাইকুম। সিএসসি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের ক্যালকুলাসের সিলেবাসটা একটু দেখব। সিলেবাসটা কি? আমাদের সিলেবাস আমাদের কি আছে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসটাতে এবং সেটাকে কিভাবে পড়া উচিত, টপিকগুলা কি? টপিকগুলো আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করব শর্টভাবে এবং সেই টপিকগুলা কিভাবে পড়বো, আগামী পড়লে আগামী ২০-২৫ দিনের ভেতরে তোমরা মিনিমাম একটা প্রিপারেশন নিতে পারবা, সেটা হচ্ছে আমরা আজকে দেখব। তো ১ম এ আমাদের যেটা জানার ব্যাপার সেটা হচ্ছে ক্যালকুলাসটা আসলে কি? এখন ক্যালকুলাসটা এরকম যে আমরা জানি যে আমরা তো যেকোনো কিছুর ক্ষেত্র, যেকোনো কিছুর উচ্চতা এগুলো তো আমরা ইজিলি জ্যামিতি বা বীজগণিতিক যে সূত্রগুলো আছে সেগুলা দিয়ে কিন্তু করতে পারি। তাহলে ক্যালকুলাসটা কেন দরকার? আমাদের ক্ষেত্র বা উচ্চতা বা এইগুলো নির্ণয় করার জন্য কেন আমাদের ক্যালকুলাসটা দরকার হতে পারে? ক্যালকুলেশন দরকার হয় কি? এখন আমরা বীজগণিতের ক্ষেত্রগুলা বা হচ্ছে জ্যামিতিগুলা এগুলো হচ্ছে স্ট্যাটিক। মানে স্থির মান। ঠিক আছে? একটা স্থির কিছু আছে যেটা চেঞ্জ হবে না কখনোই। সেটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জ্যামিতি ইউজ করলে বা বীজগণিত ইউজ করলে আমরা বের করতে পারবো। যেমন একটা মাঠের কথা যদি বলি, মাঠটা তো স্থির থাকবে, তাই না? একটা জমির কথা যদি বলি, তো ওই জমিটা কি হবে? স্থির আছে, এতটুকু জায়গাতে ঘিরে আছে। তো ওটার ক্ষেত্রফল আমরা জ্যামিতি বা বীজগণিতিক নিয়মগুলা ব্যবহার করে বের করতে পারবো। কিন্তু একটা এমন কিছু যেটা ডাইনামিক, যেটা হচ্ছে পরিবর্তন হয় একটু পর। সেটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? মনে করো যে পৃথিবী থেকে একটা রকেট পাঠানো হইলো মহাকাশে। ঠিক আছে? তো এটার যে গতিটা, এটার যে উচ্চতাটা একটু পরপর চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটার উচ্চতা আমরা কিভাবে নির্ণয় করব? এটার গতিটা আমরা কিভাবে নির্ণয় করব? তো এরকম স্থিতিশীল যে ব্যাপারগুলো থাকে, কতটুকু জ্বালানি এটার মধ্যে খরচ হচ্ছে এগুলো আমরা কিভাবে নির্ণয় করব? সরি, এই যে পরিবর্তনশীল ব্যাপারগুলো থাকে, যেগুলো পরিবর্তন হয়, ডায়নামিক ভাবে পরিবর্তন হয়, সেগুলার আমাদের নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে কি ক্যালকুলাস। এগুলো নির্ণয় করার জন্য আমরা ক্যালকুলাসটা ব্যবহার করে থাকি। তো ক্যালকুলাসে ২ ধরনের পার্ট থাকে। একটা হচ্ছে ডিফারেনশিয়াল আর একটা হচ্ছে ইন্টিগ্রাল। তো ডিফারেনশিয়াল জিনিসটা আসলে কি? যদি তোমরা একটু সহজভাবে আমরা বুঝি, আমরা অবশ্যই ইন্টারে ডিফারেনশিয়াল, ইন্টিগ্রেশন এগুলো কোর্স করে আসছি। তারপরে আমরা যদি একটু নরমালি দেখি, প্রথমত হচ্ছে ডিফারেনশিয়ালটা কি? ডিফারেনশিয়াল হচ্ছে আ টুকরা করা। ঠিক আছে? একটা বড় একটা সমাধান আছে, কোয়েশ্চেন আছে, সমস্যা আছে। এটাকে আমাদের ছোট ভাগ করে সমাধানটা করাই হচ্ছে কি ডিফারেনশিয়াল। এখন মনে করো যে একটা জিনিস, একটা গাড়ি ১ ঘন্টায় একটা জায়গায় গেল। তো তুমি এখন বের করতে চাও যে ঠিক ৩.৫ সেকেন্ডে ঠিক ওই মুহূর্তে আমাদের গাড়ির যে স্পিডোমিটারটা কত ছিল বা এটার বেগ কত ছিল, গতি কত ছিল, তুমি যদি ঠিক এত সেকেন্ডে বের করতে চাও, তখন আমাদের ব্যবহার করতে হয় হচ্ছে কি ডিফারেনশিয়াল। এরপর হচ্ছে ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল হচ্ছে আমরা ছোট সমাধান তো করছি ডিফারেনশিয়ালে। এবার এই ছোট গুলাকে জুড়ে দেওয়া, একসাথে জোড়াটাই হচ্ছে কি ইন্টিগ্রাল, যেটাকে বাংলাতে বলা হয় যোজনী গণন। তো এরপরে হচ্ছে এগুলো আমরা হচ্ছে এখন কথা হচ্ছে হতেই পারে যে তোমাদের মনে হতে পারে আমরা তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। আমরা এই এত হিসাব নিকাশ করে কি করব? আমাদের তো কোড করব। আমাদের তো গ্রাফ ফাংশনের দরকার নেই। এখন আমাদের বর্তমানে যে লেটেস্ট টেকনোলজি কোনটা? যে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এ আমাদের ডিফারেনশিয়াল লাগে। কারণ হচ্ছে কি আমাদের একটা ফাংশনকে ছোট ভাগে ভাগ করে সমাধান করা দরকার হইতে পারে। তারপরে হচ্ছে কি কম্পিউটার গ্রাফস, তোমরা 8 সেমিস্টারে 7 সেমিস্টার উঠলে দেখতে পারবা কম্পিউটার গ্রাফস আছে তোমাদের। তো গ্রাফিক্সে কম্পিউটার গ্রাফিক্সে তোমার এই যে একটা মুভমেন্ট হয়, এই যে কার্ভ গুলা উপরে যায়, আঁকাবাঁকা হয়, মুভমেন্ট গুলা যে হয়, এগুলা ব্যাক করার জন্য আমাদের মানে এগুলার সমাধান করার জন্য আমাদের ক্যালকুলাসটার প্রয়োজন হয়। গেমিং এও এটার প্রয়োজন আছে। তো এরপরে আমাদের ফাংশন গুলো জানতে হবে। ঠিক আছে? ফাংশন গুলা কি? তো ফাংশন কি এবং ফাংশনের লিমিটেশন গুলা আসলে কি? ডিফারেনশিয়াল ক্যালকুলাসের শুরুটাই হয় হচ্ছে ফাংশন এবং গ্রাফ দিয়ে। এর মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন আছে। পলিনোমিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ফাংশনগুলা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এগুলো দিয়ে আমরা করতে পারি কি একটা সমস্যার ব্রেকিং পয়েন্ট খুঁজে বের করতে পারি। এখন লিমিটটা কেন দরকার? অনেক কিছুতে আছে যেখানে আমাদের লিমিট দেওয়া থাকে। লিমিট দরকার, মনে করো যে একটা x এর মান যদি তুমি ইনফিনিটি বসাও, তাহলে কি হবে? এই ফাংশনটা কি ইনফিনিটি ভাবে চলতে থাকবে। তখন এটাকে ক্র্যাশ হবে, সিস্টেমটা ক্র্যাশ হবে। তো সেই ক্ষেত্রে কি আমাদের একটা লিমিট দিয়ে দিলে যে x = 2, তখন ওইটাকে ওই পর্যন্ত ওই পর্যন্ত হয়ে এটা ব্রেক হয়ে যাবে। তো কোনো গ্রাফে যদি কোনো ব্রেক না দেওয়া থাকে সেটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন।
আর আমাদের প্রায়ই আসে ডেরিভেটিভ কি? ডেরিভেটিভ কি বা ডেরিভেটিভ এই প্রোগ্রামটা ডেরিভেটিভ করো, ওই প্রোগ্রামটা ডেরিভেট করো। এরকম অনেক ধরনের কোয়েশ্চেন আমাদের আসে। তো জ্যামিতিক অর্থে ডেরিভেটিভটা আসলে কি? কোন একটা বক্ররেখা যেখানে নির্দিষ্ট কোনো বিন্দুতে যদি অঙ্কিত হয়, সেটা হচ্ছে কি অঙ্কিত স্পর্শকের ঢালগুলা আর ঢালের যে বের করা সহজ এবং বাঁকা লাইনের প্রতিটা বিন্দুতে যে ঢালগুলা বদলায়, ডেরিভেটিভ আমাদের সেই মুহূর্তের ঢাল এবং পরিবর্তনের হার দেয়। এখন মনে করো আমি যদি এখানে একটু এঁকে বোঝাই যে আসলে ডেরিভেটিভ জিনিসটা কি? মনে করো আমরা একটা কার্ভ নিলাম বা একটা বক্র লাইন নিলাম যেটা সোজা না। সোজা তো আমরা বের করতে পারবো ইজিলি। মনে করো আমরা একটা আঁকাবাঁকা কিছু নিলাম। এই যে মনে করো আঁকাবাঁকা এইটা কিছু নিলাম। ঠিক আছে? এরকম আঁকাবাঁকা একটা কিছু নিলাম। বক্ররেখা টাইপের কিছুটা নিলাম। এখন এই যে এই বক্ররেখাটা টাইপের যে নিলাম সেটার যে প্রত্যেকটা বিন্দুতে এখন আমি এটার মধ্যে যদি একটা নির্দিষ্ট কিছু বিন্দু আঁকি। আমরা আরেকটা কিছু বিন্দু নিলাম। নির্দিষ্ট যে বিন্দু আমরা যদি আঁকি, ঠিক আছে? এখন এই যে আমাদের বিন্দুটা আমি সোজা আঁকছি। এখন আমার বিন্দু যদি আঁকা-বাঁকা হয় তাহলে প্রত্যেকটা স্পর্শে যেখানে মিলবে, ঠিক আছে? এই মিলার যে মানগুলা বের করতে হবে সেটাকে মূলত হচ্ছে ডেরিভেটিভ বলা হয়। এখন সোজাভাবে বলাতে আমার এখানে একটা পয়েন্ট মিলছে, এখানে একটা পয়েন্ট মিলছে, এখানে পয়েন্ট মিলছে, এখানে পয়েন্ট মিলছে। কিন্তু অবশ্যই আমাদের যেহেতু ক্যালকুলাসের মান হচ্ছে গতিশীল পরিবর্তন মানগুলা, তো এটা হচ্ছে বক্র টাইপের হবে, বক্ররেখা হবে। তো এই পরিবর্তন ঢালগুলা, এই পরিবর্তনের হারগুলা বের করে হচ্ছে ডেরিভেটিভ দিয়ে। তারপরে আমাদের কিছু থিওরেম আছে, অপ্টিমাইজেশন আছে, টেলর সিরিজ আছে। এই থিওরেম গুলা খুবই ইম্পোর্টেন্ট। এই থিওরেম গুলা বেশি করে প্র্যাকটিস করবা। এই থিওরেম গুলা প্রায়ই পরীক্ষাতে আসে। আর আমরা থিওরেমের মধ্যে আছে কি লরেল, তারপরে হচ্ছে লাগারেঞ্জ, তারপরে হচ্ছে কি এইগুলা থিওরেম গুলা আসে। এই থিওরেম গুলা কেন ব্যবহার করা হয়? মনে করো যে লাগ্রাঞ্জ থিওরেম কি বলে? তুমি ঢাকা থেকে চট্টগ্রামে যাবা ৩ ঘন্টায়। তবে যাত্রার পথে কোনো না কোনো মুহূর্তে তোমার স্পিড কি হবে? সমান থাকবে। ইন্টিগ্রেট স্পিড আর তোমার স্পিড সমান থাকবে। ইনস্ট্যান্ট স্পিড আর তোমার স্পিড সমান থাকবে। আচ্ছা এরপরে আমাদেরকে দেখতে হবে কি ম্যাক্সিমা আর মিনিমা। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ম্যাক্সিমা আর মিনিমা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে এবং এটা একটা রিপিটেড কোয়েশ্চেন আকারে আসে। অনেক কোয়েশ্চেন দেখবা রিপিটেডও হয় ম্যাক্সিমা মিনিমার। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের অবশ্যই সর্বোচ্চ মানটা বের করতে হয় এবং মিনিমাতে আমাদের কি হয়? সর্বনিম্নটা বের করতে হয়। এটাকে আমাদের অবশ্যই ডেরিভেটিভ শূন্য ধরে বের করি আমরা সাধারণত। তারপর আছে কি টাইলর সিরিজ। টাইলর সিরিজ তো আরো ইম্পোর্টেন্ট আমাদের এটা দেখতে হবে। কারণ টাইলর সিরিজে করে কি কম্পিউটার সাধারণত আমাদের কম্পিউটার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ছাড়া আর কিছুই পারে না। এখানে যদি তুমি বলো যে sin of x বা e to the power x একটা মান বের করতে সেটা সে করতে পারবে না। তো টাইলর সিরিজ করে কি এই জিনিসটাকে সহজেই সমাধান করে দেয়। যেকোনো ধরনের ফাংশন, অসীম ফাংশন যেকোনো কিছুকে সে সহজে সমাধান করতে পারে। তারপরে আছে গিয়ে আমাদের রিমান সাম আর হচ্ছে এরিয়া প্রবলেম। এগুলাও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এটা ব্যবহার করা হচ্ছে ইন্টিগ্রাল যে ক্যালকুলাস আছে যেটাকে আমাদের বড় সমস্যাগুলাকে সমাধান করে, একত্রে করে সমাধান করে, জোড়া লাগায়। সেটা হচ্ছে কি ইন্টিগ্রাল। তো এক্ষেত্রে আমাদের এরিয়া কার্ভগুলা মানে একটা কার্ভের বক্ররেখা বের করাটা আমাদের দেখবা প্রায়ই কোয়েশ্চেন আসে। আর রিমেন সাম যেটা কি? রিমেন সাম হচ্ছে কি? যদি একটা আয়তক্ষেত্রের প্রস্থ শূন্যের কাছাকাছি হয় এবং আয়তক্ষেত্রের সংখ্যা যদি ইনফিনিটি করা হয়, তখন আমরা নিখুঁত ক্ষেত্রফল পাবো। এটা আমাদের রিমেন সামের সূত্রটা বলে। মানে কি একটা প্রস্থ হবে শূন্যর কাছাকাছি এবং ইনফিনিটি হবে কি? আয়তক্ষেত্র। তখন আমরা এটাকে একটা নিখুঁত ক্ষেত্রফল পাবো। কিভাবে পাবো? অবশ্যই আমাদের ইকুয়েশন করে বের করতে হবে। এরপরে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ক্যালকুলাস অ্যান্ড রিডাকশন। তো এই ক্ষেত্রে আমাদের রিমান সাম এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। এটা মনে রাখবা। আর ফান্ডামেন্টাল অফ ক্যালকুলাস থেকে অনেক কিছু কোয়েশ্চেন প্রায়ই মাঝে আসে। আর এরপরে হচ্ছে ক্যালকুলাসের ইন্টিগ্রেশন করার সময় কিছু ফাংশন অনেক ঘাত বা পাওয়ার মানে বড় ঘাত বা পাওয়ার নিয়ে আসে। এগুলোকে সাধারণ নিয়মে সম্ভব না সমাধান করা। সেই ক্ষেত্রে রিডাকশন ফর্মুলাটা ব্যবহার করা হয়। এই যে রিডাকশনটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। মনে করো যে বড় ইকুয়েশন বা বড় পাওয়ার যেগুলো থাকে, সেই ক্ষেত্রে আমাদের এটাকে একসাথে সাধারণ নিয়মে সম্ভব হয় না দেখে আমরা রিডাকশন ফর্মুলাটা ইউজ করি। এই রিডাকশন ফর্মুলা করে কি প্রত্যেকটা স্টেপে একটা করে লুপ চালায়, একটা করে কমায়, একটা করে লুপ চালায়, একটা করে কমায়। কমায়া ইন্টিগ্রেশনটাকে সহজ করে সমাধান করে। তারপরে 3D ওয়াল আর পোলার কোঅর্ডিনেটিভ এটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তো 3D এই ক্ষেত্রে আমরা করি কি তোমার সলিডস অফ রিভলিউশন এগুলো অনেক ইম্পোর্টেন্ট টাইপের কোয়েশ্চেন প্রায়ই আসে। এরিয়াল লেন্থ আসে। তারপর পোলার কোঅর্ডিনেট তো আসে। একটা গ্রাফ দিলাম এক্স ওয়াই ক্ষেত্রে এটার একটা কার্ভ নির্ণয় করতে পারো যে গোলক ধারা বা ফুলের মতো একটা কার্ভ হয় নাকি।
এই হচ্ছে মানে এই টুকিটাকি কোয়েশ্চেন গুলা তোমাদের এই রিলেটেড কোয়েশ্চেন গুলা এক্সামে প্রায়ই আসে। এখন একটা জিনিস মনে রাখবা, তুমি কিভাবে পড়বা, কিভাবে ক্যালকুলাসটা তুমি পড়বা। ক্যালকুলাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে মুখস্থ করার বিষয় না। অন্য সাবজেক্ট মুখস্থ করলে পারবা। কিন্তু ক্যালকুলাস তো মুখস্থ করার বিষয় না। এক্ষেত্রে তুমি মনে রাখবা কি, একটা যখন একটা প্রবলেম তোমার কাছে আসবে, তুমি এটাকে ভিজুয়াল করবা মনে, মনে। যে এটা হচ্ছে সমাধানটা, এটাকে এভাবে করলে মনে হয় সমাধান হইতে পারে। ভিজুয়াল করবা। তখন মনে, মনে তুমি গ্রাফটা যখন তুমি মনে, মনে তুলনা করবা, তখন দেখবা কি এটার সমাধানটা করা অনেক সহজ হয়ে গেছে। আর অবশ্যই থিওরেম ক্যালকুলাসে মনে রাখার পদ্ধতি হচ্ছে এরকম। তুমি ফাংশন মুখস্থ মনে রাখবা, তারপর লিমিট গুলা মনে রাখবা, তারপর ডিফারেন্সিয়েশন, তারপরে থিওরেম গুলা মনে রাখবা, তারপর ইন্টিগ্রেশন মনে রাখবা, তারপরে এগুলোর অ্যাপ্লিকেশন গুলা মনে রাখবা যে কোথায়, কোথায় এপ্লাই করতে হবে। তো অ্যাপ্লিকেশন গুলা মনে রাখলে এই থিওরেম গুলো অনেক সহজ হয়ে যাবে। এখন তুমি কিভাবে পড়বা? একটু আগে বললাম যে গ্রাফ গুলাকে মনে, মনে ভিজুয়াল করবা। তারপরে ফর্মুলার একটা শিট বানাবা। ফর্মুলার শিটটাকে তুমি যেহেতু ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রেশনের অনেক ধরনের ফর্মুলা আছে। এই ফর্মুলা ছাড়া অবশ্যই এটা সম্ভব না। তো ফর্মুলা একটা শিট বানাবা। শিটটা দরকার হলে তোমার পড়ার টেবিল সামনে রেখে দিবা। তো একটা কোয়েশ্চেন যখন সলভ করবা, তখন ওই শিটটা ওই ফর্মুলাটা দেখবা যে এইটার সাথে এই ফর্মুলাটা যায় নাকি। তখন সেটাকে সলভ করার চেষ্টা করবা। আরেকটা কথা সেটা হচ্ছে কি, ন্যাশনালে কোয়েশ্চেন প্রচুর রিপিট হয়। প্রত্যেক বছরে, বছরে রিপিট হয়। তো তোমরা যদি, যেহেতু তোমরা হচ্ছে 25 এর পরীক্ষার্থী, তোমরা যদি বিগত ৫-৬ বছরের কোয়েশ্চেন গুলা ফুললি শেষ করতে পারো, কোনো কোয়েশ্চেন বাদ না দিয়ে ফুললি যদি শেষ করতে পারো, তাহলে পরীক্ষা হলে তোমরা অনেক কোয়েশ্চেনে কমন পাবা এবং অনেক মার্কই তোমরা এখান থেকে কাভার করতে পারবা। তো এই হচ্ছে একটা, মানে আমি জাস্ট সিলেবাসটাকে হালকা পাতলা ভাবে বুঝাই দিলাম যে কোন টপিক গুলা কি, কোন টপিক গুলার মানে কি, কোনগুলা ইম্পর্টেন্ট, কোনগুলা ইম্পর্টেন্ট না। অবশ্যই তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে তুমি কোনো টপিকই স্কিপ না করে বিগত কোশ্চেন গুলো যদি সলভ করো প্রত্যেকটা টপিকের, তাহলে অনেক কিছু কভার করতে পারবো। আর এর মধ্যে তো আমি বললাম এই যে ক্যালকুলাস, ডিফারেনশিয়াল, ইন্টিগ্রেশন, থিওরেম গুলা খুবই ইম্পর্টেন্ট, থিওরেম গুলা দেখতে পারবা। তো এই হচ্ছে মূলত এই ক্লাসের ডিটেলস আলোচনা। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ক্যালকুলাসের একটা যেকোনো একটা প্রবলেম নিয়ে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।